This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রায় দিনই দেখা যাচ্ছে যে খাটের ওপরে শুয়ে থাকা অবস্থায় বা চেয়ারে বসে থাকা অবস্থায় কেন যেন দুলছে, কে যেন দুলিয়ে দিয়ে গেল। হঠাৎ করে জানতে পারা যাচ্ছে যে ভূমিকম্প হলো। এই ভূমিকম্পের আতঙ্ক এখন কলকাতাবাসীর মনে ঢুকে গেছে। প্রায়শই কিন্তু ভূমিকম্পের মধ্যে পড়ছে শহর কলকাতা, এবং সেই ভূমিকম্প যদি আরো বেশি পরিমাণে হয় তাহলে কি অবস্থা হবে শহর কলকাতার। এই নিয়ে আমরা কথা বলবো ভূতত্ত্ববিদ সুজীব করের সঙ্গে। তার কারণ এই ভূমিকম্পের আতঙ্ক কিন্তু মানুষকে এখন কুরে কুরে খাচ্ছে। তার কারণ যেভাবে কংক্রিটের বাড়িগুলো তৈরি হচ্ছে এবং সেই কংক্রিটের বাড়ি দেখা যাচ্ছে হেলে যাচ্ছে, ধস নামছে, এমন অবস্থায় যদি আরো ভূমিকম্পের পরিমাণ বাড়ে তাহলে আতঙ্ক তো আরোই বাড়বে। ভূমিকম্পের আতঙ্ক কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে যে খাটের উপর শুয়ে আছে বা চেয়ারে বসে আছে বা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে মাথাটা ঘুরে উঠলো, খাটটা যেন নড়ে উঠলো, চেয়ারটা যেন কেউ দুলিয়ে দিল, তারপরে জানা যাচ্ছে ভূমিকম্প ছিল সেটা। এই যে আতঙ্ক, কেন এত পরিমাণে ভূমিকম্প কেন হচ্ছে? ভারতবর্ষের আমাদের যে অঞ্চলটাতে আমরা বসবাস করি এই অঞ্চলটা ঠিক ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্গত নয়। অতীতে ভূমিকম্পের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম ছিল। তার কারণ এই অঞ্চলটাতে যদিও বেশ কিছু চ্যুতি রেখা আছে, ফাটল আছে মাটির তলায়, তথাপি গঙ্গা নদী বাহিত পলিরাশি তার দীর্ঘ গভীর স্তর এখানে স্থাপন করেছে এখানকার মাটিতে, যার ফলে কিন্তু আলটিমেটলি ভূমিকম্প শকটাকে অ্যাবজর্ব করে নিত এখানকার মাটি, যে কারণের জন্য আমরা ঠিক সেইভাবে তীব্র ভূমিকম্প তো পেতামই না, এবং খুব স্বল্প মাত্রায় ভূমিকম্প হয়তো কখনো কখনো হতো অতীতে। তবে বিষয়টা হলো গুরুত্বপূর্ণ, তার কারণটা হলো আমাদের টোটাল এই যে বেঙ্গল বেসিন এরিয়া, আমরা এটাকে বলি বেঙ্গল বেসিন বা বেঙ্গল ফ্যান। এই বেঙ্গল ফ্যান বেসিক্যালি হচ্ছে কিন্তু আলটিমেটলি একটা ট্রায়াঙ্গেলের মতো। ট্রায়াঙ্গেলের ওপরের দিকে রয়েছে, অ্যাকচুয়ালি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল, নিচের দিকটা রয়েছে বে অফ বেঙ্গলের দিকে, এবং টোটাল একদিক থেকে ব্রহ্মপুত্র বাহিত পলিরাশি আর একদিক থেকে গঙ্গা নদী বাহিত পলিরাশি এই বিস্তীর্ণ অঞ্চলটাকে তৈরি করেছে। এটার তলাতে রয়েছে ইওসিন হিঞ্জ। এই হিঞ্জ বাস্তবিক ক্ষেত্রে একদম কন্যাকুমারী থেকে কলকাতার তলদেশ দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। এটার বাঁ দিকে রয়েছে একটা গুরুত্বপূর্ণ চ্যুতিরেখা, সেটাকে আমরা বলছি বেসিন মার্জিন ফল্ট। তাছাড়া এখানকার ভূমিভাগের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যুতিরেখা আছে, যে চ্যুতিরেখাগুলো প্রতি মুহূর্তে কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে। আপনারা জানেন অতীতে কন্টাই আর্থকোয়েক, এছাড়া বাঁকুড়া আর্থকোয়েক, এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ আর্থকোয়েক, এই যে ভূমিকম্পগুলো, এই ভূমিকম্পগুলো সবগুলো কিন্তু একই সূত্রে বাঁধা। তথাপি কলকাতা কিন্তু স্টেবিলিটিতে ছিল। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ কলকাতা শহরের ওপরে যে ধরনের বিল্ডিংগুলোকে কনস্ট্রাক্ট করেছি, যার ফলে কলকাতা শহরের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেছে। এবং সবচেয়ে মারাত্মক যে ক্ষতিটা আমরা করলাম, কলকাতা নদী বাহিত যে ভূমিভাগ, সেই ভূমিভাগটাকে কেটে ফেললাম তলা দিয়ে মেট্রো লাইন নিয়ে যাওয়ার জন্যে। এই মেট্রো লাইন যখন খনন করা হলো তখনও কিন্তু আমরা বারবার বলেছিলাম যে ইওসিন হিঞ্জ নিচেই রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত সক্রিয় হয়ে যাবে, এবং সেই ব্যাপারটা কিন্তু এখন ঘটলো। যার ফলে আলটিমেটলি এখন যদি ভূমিকম্প বঙ্গোপসাগরে হয় কলকাতা কাঁপছে, ভূমিকম্প যদি সিকিমে হয় কলকাতা কাঁপছে, নেপালে হলে কলকাতা কাঁপছে, উত্তর পূর্ব ভারতে হলে কলকাতা কাঁপছে। ভূমিকম্প কলকাতার ক্ষেত্রে একটা ম্যানমেড ডিজাস্টারে পরিণত হতে চলেছে। তার কারণ আপনারা দেখেছেন অদূর অতীতে যে 2013 সালে কলকাতার বেশ কিছু বিল্ডিংয়ে কিন্তু ক্ষতি হয়েছিল। বঙ্গোপসাগরের কয়েকদিনের আগে ভূমিকম্পে কলকাতা যথেষ্ট কেঁপেছে, উত্তর পূর্ব ভারতের ভূমিকম্পে কলকাতা কেঁপেছে। সুতরাং এই যে কন্ডিশন চলছে, আমরা কিন্তু কলকাতাকে সুস্থ রাখার জন্যে কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে চ্যুতিরেখাগুলো আজকে উন্মুক্ত হয়ে গেল সেগুলো কিন্তু ভবিষ্যতে এই বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সমুদ্রের জলস্তরের উচ্চতাগত বৃদ্ধি যত ঘটতে থাকবে, সারফেসের ভারসাম্য যত নষ্ট হবে, তত ভূমিকম্পের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এটা কিভাবে আটকানো যাবে? মানে এটা
কাকে পদক্ষেপ নিতে হবে মূলত, মানুষকে না সরকারকে কোনো কড়া আইনি পদক্ষেপ নিতে? মানুষের দ্বারা এই মুহূর্তে আর করার কিছু নেই, কারণ এখন আমরা বারবারই বলি যে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা দিয়ে এটা কিছু করা সম্ভব নয়, সরকারকেই পদক্ষেপ নিতে হবে এবং সরকারকে বুঝতে হবে যে মাটির তলার কোন অঞ্চলে স্ট্রাকচার কেমন আছে, সেখানে ভূগঠন কেমন রয়েছে, কার ওপরে এত বড় বড় বিল্ডিংগুলোকে দাঁড় করানো হয়েছে, দাঁড় করানোর পদ্ধতিটাই বা কী ছিল। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মাটির তলদেশ দিয়ে যেখানে যেখানে যেভাবে পলিরাশি ধুয়ে বেরিয়ে যাচ্ছে কলকাতা শহরের তলদেশ দিয়ে, সেই জায়গাগুলোকে আটকাতে হবে। সরকারের দিক থেকে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে, পুরসভাকে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে সয়েল টেস্টিংয়ের ক্ষেত্রে যেন আরও গভীরভাবে নজর দেওয়া হয়। একদম একদম ঠিক তাই, আরও গভীরভাবে নজর, শুধু নয় গভীরতায় গিয়ে নজর যেন দেওয়া হয়। তার কারণ হচ্ছে এই হলো স্পেস রয়েছে মূলত কলকাতার মাটির তলায় 42 থেকে 86 মিটার নিচে। আর অধিকাংশ বিল্ডিং, যতগুলো বড় বড় বিল্ডিং আপনারা দেখেন, তারা সমস্ত 20 থেকে 22 মিটার 25 মিটারের মধ্যেই তাদের পাইলিংকে শেষ করে দেয়, তার তলাতে রয়েছে হলো স্পেস। সুতরাং সেই পর্যন্ত যদি না পৌঁছানো হয় তাহলে কলকাতার এই অসুখকে সারানো যাবে না। আরও বেশি কড়া নজরদারি প্রয়োজন, আর সরকারকে এই পদক্ষেপ নিতে হবে। যখন বহুতল তৈরি হবে তখন আরও বেশিভাবে নজরদারি সহকারে যেন সয়েল টেস্টিং করা হয় সেদিকে কিন্তু দেখতে হবে, যাতে এই সাজানো গোছানো কলকাতা সুন্দর হয়ে থাকে। তার জন্য কিন্তু কড়া নজরদারির প্রয়োজন আছে। ক্যামেরা বিনয় মণ্ডলের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।